বনানীতে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে ১৯ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। প্রতিটি তলায় চলছে তল্লাশি। আমরা ৩-৪ জনকে জাস্ট লাভ দিতে দেখছি। একটা পিঙ্ক কালার শার্ট পরা ভাইয়া ছিল, ওই ভাইয়ের তো নিচে জাস্ট পড়ে মগজ টগজ পুরো, শরীরের অবস্থা খুবই খারাপ। আমার ফ্রেন্ডরা গেছিল, ওদের হাত পা পুরো রক্তে মেখে। বিল্ডিং টপকায় ছাদের উপরে দিয়ে ওই বিল্ডিংয়ে গেছি, যে বিল্ডিংয়ে আগুন ধরছে সেই বিল্ডিংয়ে যায় একটা ভদ্রলোককে উদ্ধার করা হয়েছে। আমার অফিসে অন্ধকার হয়ে গেছে, ধোঁয়ায় আগুন লাগছে, আমি কথা বলার মতো অবস্থায় নাই, আমার জন্য দোয়া করো, এটুকু বলছে, আর কোনো কথা হয়নি। এখন পর্যন্ত ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্রিগেড করছি। ১.৫ ফুট চওড়া সিঁড়ির ওপর ভর করে গড়ে উঠেছিল ২১ তলা এফআর টাওয়ার। ৩৬ ইঞ্চি সিঁড়ি দিয়ে ২১ তলা পল্টন বিল্ডিং, এটাকে অবিশ্বাসযোগ্য। এটা অবশ্যই আমাদের এখন সময় আসছে প্রত্যেকটা বিল্ডিংকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর ৯০% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম, দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময়ে পর্যবেক্ষণের তাগিদ। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত ৮। মাদারীপুরে বাস খাদে পড়ে আরো ৭ জনের মৃত্যু, আহত অর্ধশত। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনায় ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড, সবাই পলাতক। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনী। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা 12:30 বনানীর কামাল আতাতুর্ক রোডে এফআর টাওয়ার নামের এ ভবন ছেয়ে যায় ধোঁয়ার কুণ্ডলিতে। তড়িঘড়ি করে নামতে থাকে ভবনে অবস্থান করা লোকজন। আগুন থেকে প্রাণ বাঁচাতে ১৭ তলা ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যায় অনেককেই। ওইখানে ডিউটিতে ছিলাম, থাকার পর এখন দেখি যে একটু একটু গন্ধ বের হচ্ছে। গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাফ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। তার ধরে নামতে ছিল, তার ধরে নামতে গিয়ে চারজন পড়ে গেছে। আমি ১৭ থেকে সিঁড়ি বেয়ে সাদের থেকে পাশে আউয়াল সেন্টার সাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা 2টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় 13টি ইউনিটে। ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনী। একটা সময় আসার পরে দেখি এইখানে জানলার মধ্যে এতটুকু ভাঙে গেছে, ওইখান থেকে ধোঁয়া বের হইতেছে। তখন ফায়ার সার্ভিস আসছে। রাস্তাগুলো তো আপনি 2টা গাড়ি যাওয়ার পর যাওয়া যায় না, কনজাস্টেড গাড়িগুলো। তো আর একটা গাড়ি ওখানে দাঁড়াই ছিল, দাঁড়ানোর পর উনি সিঁড়ি দিয়ে যখন পানি মারতে চাচ্ছিল, পানি আসলে মারতে পারেনি। 2 ঘন্টা পরও ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখা যায় ভবনটি ঘিরে। তখনও ভবনে আটকা পড়ে আছে বহু মানুষ। এ সময় বিভিন্ন তলার কাজ ভেঙে ভবন থেকে বের হবার চেষ্টা করতে দেখা যায় অনেককেই। বেলা 3টায় কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। 3:45টার দিকে আবারও বেড়ে যায় আগুনের তীব্রতা। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় 21টিতে। আগুনের তীব্রতা কমে আসলে বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। কিন্তু 5 ঘন্টা পরও আগুন জ্বলতে দেখা গেছে ভবনের বিভিন্ন তলায়। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্রিগেড করি। আমরা অনেক লোক উদ্ধার করেছি, তো এগুলো ডিটেল আমরা ক্লোজ করে তারপর বলতে পারবো কী পরিমাণ আমরা উদ্ধার করেছি। আর ডিটেল সার্চের পরে আমরা বলতে পারবো যে আসলে কি। কন্ট্রোল রুমে যে সকল তথ্য এসছে আমরা সেই তথ্যগুলো এখানে লিপিবদ্ধ করছি
সাংবাদিক বা কোনো নিকট আত্মীয়জন যারা মিসিং হয়েছে তাদেরকেও আমরা ইনফরমেশন দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে ঢাকাতে যতগুলো হাসপাতাল আছে যারা ভিকটিম ভর্তি হবে তাদের যাতে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়। এদিকে এফআর টাওয়ারে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সাংবাদিকদের এই প্রশ্ন এড়িয়ে যান ভবন মালিক। 5 ঘন্টা পানি দিয়ে আগুন নিবারণ করা হেলিকপ্টার, এখন একমাত্র বলবেন গ্যাস সিলিন্ডার। যে গাড়িতে গ্যাস সিলিন্ডার আছে আধা ঘন্টা বন্ধ করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা বারবার বলেন। আশফাক সরকারের অবস্থা কি ছিল? আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ ও রাশেদ বাপি। প্রথমেই যাচ্ছি দীপের কাছে। দীপ, শিরিন, বনানীতে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং এই মুহূর্তে তাদের উদ্ধার তৎপরতা চলছে এবং সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সর্বশেষ যেটি জানিয়ে রাখতে পারি, ফায়ার সার্ভিসের তথ্য মতে এই ভবনটি থেকে 19 জনের মরদেহ বের করা হয়েছে। ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছে এবং আহতের সংখ্যা তারা বলছে 70-এর অধিক হবে। ফায়ার সার্ভিস কর্মকর্তা যেটি জানিয়েছেন যে যেহেতু ভবনটি অনেক বড় এবং পুরো ভবনটি তারা সার্চ করার পরই আসলে তারা এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করবেন, তারা যেটি আমাদেরকে বলছেন। তো সেই ক্ষেত্রে আসলে এই পুরো ভবনটি সার্চ করতে তারা যেটি বলছে তাদের মতে যে আজকে সারা রাত লেগে যেতে পারে। তবে তারা যেটি বলছে যে এই সারা রাতই তারা অভিযান পরিচালনা করবেন, অর্থাৎ বিরতিহীনভাবে তারা তাদের এই অভিযান পরিচালনা করে যাবেন যতক্ষণ পর্যন্ত যে ভবনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনটি পুরোপুরি সার্চিং না হয়ে যায়। এর আগে কিন্তু কথা বলেছেন আমাদের সাথে ডিএমপি কমিশনার, তারা যেটি বলেছেন যে এই ভবনটির নিরাপত্তার দায়িত্ব এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের। এই ভবনটির সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা দিচ্ছে যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারী ভবনটির ভিতরে ঢুকে কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে আরো যেটি বলা হয়েছে যে ভিতরে তারা যেহেতু এই ভবনটির বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে তাই তারা জেনারেটরের মাধ্যমে সেখানে সংযোগ স্থাপন করে প্রত্যেকটি ফ্লোরে আলোর ব্যবস্থা করেছেন যাতে ভিতরে কেউ আটকা পড়লো কিনা সেটি তারা দেখার ব্যবস্থা করতে পারেন। ফায়ার সার্ভিসের সাথে সাথে এখানে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন এবং একটু জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি বলা হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকেও কিন্তু 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিও কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন সবাই কিন্তু এখানে আছেন, আসলে সবাই পর্যবেক্ষণ করছেন উদ্ধার তৎপরতা এবং তারা বলেছেন যত সময় লাগুক না কেন পুরো ভবনটি যতক্ষণ পর্যন্ত সার্চিং না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার তৎপরতা চলতে থাকবে। তারা একটু অনুরোধ করেছেন সাধারণ মানুষের প্রতি যাতে তারা অতি উৎসাহী না হয়ে ভবনটির কাছে ভিড় না জমায়, যাতে উদ্ধার তৎপরতায় কোনো ধরনের সমস্যা হয়। এখন পর্যন্ত একটু জানিয়ে রাখতে চাই যে 19 জনের মরদেহ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটি থেকে বের করা হয়েছে এবং আহতের সংখ্যা 70 অধিক রয়েছে। যদিও এখানে দুটি আলাদা কন্ট্রোল রুম স্থাপন করেছে ফায়ার সার্ভিস এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে তাদের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে এখনো 10 থেকে 12 জন নিখোঁজ রয়েছে। তারা বলছেন হয়তো পুরো ভবনটির সার্চিং শেষ হয়ে গেলে এই সংখ্যাটি কমে আসবে এবং যারা নিখোঁজ রয়েছে হয়তো তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব হবে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে আহতদের কিন্তু বিভিন্ন হাসপাতালে, আশেপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি পাশে ইউনাইটেড হসপিটাল রয়েছে কুর্মিটোলা হাসপাতাল এবং স্থানীয় বেশ কিছু হাসপাতালে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি বেসরকারি যে অ্যাম্বুলেন্সগুলো সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখান থেকে যাদের বের করা হচ্ছে আহত অবস্থায় তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা যে মরদেহগুলি বের করা হচ্ছে সেগুলো নিতে যাতে সমস্যা না হয় সেই কারণে কিন্তু অ্যাম্বুলেন্সগুলি এখানে রাখা হয়েছে। তো এখান থেকে আসলে আমার কাছে যে সর্বশেষ তথ্যটি রয়েছে ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছিল সেটি এখনো চলছে এবং পুরো ভবনটি যতক্ষণ পর্যন্ত সার্চিং না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার তৎপরতা চলতে থাকবে। এই মুহূর্তে বনানীর পিছনের অংশে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, আমরা সেখানকার খবর জানতে চলে যেতে চাই তার কাছে। বাপ্পি। দীপ, পুরান ঢাকার চকবাজারে 20 ফেব্রুয়ারি রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে আগুন লাগার সঙ্গে সঙ্গে কেন এতগুলো প্রাণহানি ঘটবে। ঠিক তখন যেমন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু নিচে কোনো অগ্নিকাণ্ড ছিল না, বড় ধরনের বিস্ফোরণ ছিল, যে বিস্ফোরণের কারণে রাস্তাঘাটে যারা ছিলেন তারা কিন্তু ওখানেই প্রাণহানি ঘটে। আর এখন যখন
আধুনিক ঢাকায় বনানীতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো ঠিক তখন যখন ভবনের সপ্তম, অষ্টম কিংবা নবম কোন তলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেটি আমরা এখনো নিশ্চিত না। তবে 8, 9, 10 এরকম যে কোনো একটি তলা হবে। তবে এই তলার বাইরে উপরের যে তলাগুলো রয়েছে সেই তলার মানুষগুলোকেও কেন মরে যেতে হবে এই প্রশ্ন কিন্তু এখন পুরো এই বনানীর এই এলাকায় সবার মুখে কিন্তু একটাই কথা, কেন সেই নিরপরাধ নিষ্পাপ প্রাণগুলো কেন বের হতে পারলো না, কেন তারা ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করেছেন। তারা কিন্তু জানালার কাঁচ ভেঙেছেন, কাঁচ ভেঙে ফায়ার সার্ভিসের কাছে আকুল অনুরোধ জানিয়েছেন তাদেরকে যেন উদ্ধার করা হয়, অন্তত তাদের জীবনটা বাঁচানো হয়। সেই বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রেই করা সম্ভব হয়নি। আমরা দেখতে পেয়েছি দুপুরের দিকে অনেকে বিদ্যুতের তার, দড়ি, অনেক কিছু বেয়ে নামার চেষ্টা করেছেন, তারা কিন্তু সেখানে অনেকে দড়ি ছিঁড়ে বা বিদ্যুতের তার ছেড়ে তারা পড়ে গিয়েছেন। অর্থাৎ প্রশ্ন কিন্তু এটি সব থেকে বড়, সেটি হচ্ছে এই একটি বহুতল ভবনে আগুন লাগলে ওই ভবনের যে ফ্লোরে আগুন লাগবে অন্যান্য ফ্লোরের মানুষগুলোকে কেন মারা যেতে হবে, এই প্রশ্ন কিন্তু এখন এখানে ঘুরে ফিরে সবার মুখেই আমরা শুনতে পাচ্ছি। আর এখন যদি উদ্ধার তৎপরতার কথা আমাকে বলতে হয় তবে বলবো ফায়ার সার্ভিসের কর্মীরা এখন যেটা করছে সেটি হচ্ছে উদ্ধার তৎপরতা, অর্থাৎ অগ্নি নির্বাপনের যে বিষয়টি সেটি কিন্তু শেষ হয়েছে এখন থেকে প্রায় আরো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে, অর্থাৎ আগুন নেভানোর কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন যে কাজটি সেটি হচ্ছে উদ্ধার তৎপরতা, উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের কর্মীরা চালাচ্ছেন। তবে এই যে বহুতল ভবন অর্থাৎ 22 তলা ভবন, 22 তলা ভবনের কত তলা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উঠতে পেরেছেন সেই প্রশ্ন আমরা রেখেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারা কিন্তু এখনো সেভাবে নিশ্চিত করে তারা বলেননি যে কত তলা পর্যন্ত তারা উঠতে সক্ষম হয়েছেন। তবে এখন পর্যন্ত যে বিষয়টি আমার সহকর্মী শাহরিয়ার জামান দীপ ভবনের অপর প্রান্ত থেকে বললেন যে 19টি মরদেহ বের করা হয়েছে। তবে আমি এখন রয়েছি সেই ভবনটির অপোজিটে অর্থাৎ বিপরীত পাশে, এবং আমি কিছুক্ষণ আগেও ছিলাম হোটেল সারিনার উপরে অর্থাৎ 18 তলায়। সেখানে থেকে আমি যেমনটা দেখতে পেয়েছি যে ভবনটি আগুনে পুড়ে গিয়েছে, সেই ভবনের অনেক উপরের তলা থেকে মানুষজন বলছিলেন যে ভবনের ভেতরে এখনো অনেক মরদেহ রয়েছে। অর্থাৎ আমরা এখনো বুঝতে পারছি না যে কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে। এই হতাহতের ঘটনা নিমতলী কিংবা চুরিহাটা ট্র্যাজেডিকেও হার মানাবে কিনা সেটা আমরা এখনো বলতে পারছি না। এই ছিল আমার কাছে ভবনের অপর প্রান্ত থেকে সবশেষ খবর। অগ্নিকাণ্ডের পর বনানীর FR টাওয়ারের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার শাহরিয়া জামান দীপ ও রাশেদ বাপ্পি। এদিকে অগ্নিকাণ্ডে আহত অর্ধশতাধিক মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ইউনাইটেড হাসপাতালে মারা যান 3 জন। এছাড়া ভবন থেকে পড়ে মৃত শ্রীলঙ্কার নাগরিক সহ আহত অন্তত 30 জনকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, যাদের বেশিরভাগই ধোঁয়ায় অসুস্থ বলে জানান চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এভাবেই প্রাণপণে আকুতি জানাচ্ছিলেন ভবনে আটকে পড়া হতভাগ্য এসব মানুষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতর থেকে একে একে মানুষজনকে উদ্ধার করতে থাকেন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এ সময় বেশ কয়েকজন ভবন থেকে লাফ দেয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় আগুনের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া আতঙ্কিত মানুষ এবং তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমাদের কাছে মনে হয়েছে ওইরকম যে এক্সিটটা আসলে থাকা উচিত সেটা ছিল না। আর এই বিল্ডিং এর আগেও আমাদের 2-4টা এরকম ঘটনা হয়েছে। আগুন ধরার ঘন্টা কিন্তু মোবাইলে কথা বলা, তারপরে মোবাইল বন্ধ, তারপরে কোনো যোগাযোগ হয়নি। আমি খোঁজ নিতে এসেছি। ফোনে 1টা বাজে আমার কথা হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি। মানে ফোনে আর পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেখানে চিকিৎসা নেওয়া অধিকাংশের অবস্থাই ভালো। তবে আগুনের ভয়াবহতা দেখে চিকিৎসা নেওয়া প্রায় সবার মধ্যেই এখনো আতঙ্ক বিরাজ করছে বলে জানানো হয়। আমার এখানে কিন্তু বার্নের রোগী আসে নাই, বেশিরভাগ রোগী আসছে সাফোকেশন রোগী আসছে, ঠিক আছে, এবং এর মধ্যে যারা আসছে খারাপ রোগী নাই। বেশিরভাগ রোগী আমরা রাখছি কেন, একটা দিন রাখবো অবজারভেশনের জন্য। আমরা যেগুলো উপরে যেগুলো পাঠাইছি সেগুলো সিরিয়াস কেউই নাই, সোফার আমার কাছে সিরিয়াস কোনো রোগী নেই। এদিকে আহতদের অনেককেই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানকার জরুরি বিভাগের সামনেও আগে থেকে ভিড় জমায় আহত স্বজনরা। আগুনে পোড়ার ঘটনায় ধোঁয়াটা শ্বাসের মাধ্যমে নেওয়ার কারণে অথবা ধোঁয়াটা গিলে নেওয়ার কারণে একটা
আঘাত হতে পারে, যেটা প্রাথমিকভাবে বোঝা না গেলেও সময়ের সাথে সাথে 10-12 ঘন্টা পরে বা একদিন পরে তখন এটা প্রকট হয়। এই ধরনের রোগীকে আমরা ভর্তি করেছি এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখনো প্রস্তুত, কারণ আমি জানি না আরো আসবে কিনা, আমরা চাই না যে আরো আসুক, বাট যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিন্ত না হবে যে আর রোগী নেই ততক্ষণ পর্যন্ত আমরা হাসপাতালে থাকবো। বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে আগুনের ঘটনায় যে কয়জন মারা গেছেন তাদের মধ্যে ওই ভবনের হেরিটেজ গ্রুপে কর্মরত আব্দুল্লাহ আল মামুন ও শ্রীলঙ্কার নাগরিক নিরসের পরিচয় পাওয়া গেছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না কোনো নিয়ম। সংশ্লিষ্টরা বলছেন, ভবনে যে কোনো কারণেই আগুনের ঘটনা ঘটুক না কেন সংশ্লিষ্ট সংস্থাগুলো দায় এড়াতে পারে না। এক্ষেত্রে ভবন তৈরির সময়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন তারা। যত বাড়ছে বহুতল ভবন ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। 2012 সালে ফায়ার সার্ভিস, ডেসা, ওয়াসা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেয়া 112টি ভবনে বুয়েটের করা গবেষণায় দেখা যায় মাত্র 2টি ভবন তাদের সব নির্মাণ নীতিমালা মেনেছেন। বাকিরা কোনো না কোনো নিয়ম এড়িয়েছেন অথবা মানলেও তা অকার্যকর। গবেষকরা জানান, বেশিরভাগ সময়ই বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপনের ঝুঁকির বিষয়গুলো নকশায় থাকলেও তা মানেন না কেউ। 112টা হাইরাইজ বিল্ডিং সবগুলোই 10 তলা এবং তার থেকে বেশি ভবন, এবং ওই ভবনগুলোর মধ্যে একদম ফুললি কমপ্লায়েন্ট, অর্থাৎ ফায়ার এক্সিট থাকতে হবে, ইভ্যাকুয়েশন পার্টটা ক্লিয়ার থাকতে হবে, আপনার ফায়ারের এক্সটিংগুইশার থাকতে হবে, তারপর অন্যান্য যেই পয়েন্টগুলো থাকার কথা সেগুলো 2টা বিল্ডিং ফুললি কমপ্লায়েন্ট। নকশার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যখন ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপ্রুভালের জন্য নকশা প্রণয়ন করছে কিন্তু রিয়েল ফিল্ডে যে তৈরি করছে না। আইন অনুযায়ী নকশা না মেনে ভবন নির্মাণে 7 বছরের জেলের যে শাস্তি তাও প্রায় অকার্যকর। এছাড়া বিভিন্ন সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও এসব রিপোর্ট কখনোই প্রকাশ পায় না। আমাদের যে সংস্থাগুলো আছে তারা এফেক্টিভ না। এটা হরিজন্টাল সেপারেশন, এটা ভার্টিক্যাল সেপারেশন, এই দুইটা কারণেই বিল্ডিংটা একতলা আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনটা 2তলা 3তলার উপরে মানে ফ্লোরের পর ফ্লোরে উঠে যেতে চায়। এটা কখনই হওয়া উচিত না। যদি সেই আইন মেনে বিল্ডিংটা করতো তাহলে 4 ঘন্টা আগুনটা উপরের ফ্লোরে যেত না। এদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান, যে প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেন তাদের এসব ঝুঁকিপূর্ণ ভবনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা 10টা ডিপার্টমেন্ট যখন আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি তখন আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। আমাদের দায়িত্বের জন্য আমরা খালি মালিক আর যে বানিয়েছে তার উপরে দোষ চাপালে চলবে না, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। কারণ আমি যদি ক্লিয়ারেন্স দিয়ে থাকি তাহলে আপনার কাছে আমি জবাব দিয়ে করতে বাধ্য। পাশাপাশি ভবন নির্মাণের সময়ই তা পরিদর্শন আরও জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে র্যাব সদর দফতরে সংস্থার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি 2004 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশ জুড়ে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে বাহিনীটি আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার 1.5 যুগ পার করল। র্যাব সম্পূর্ণ ডেপুটেশন নির্ভর একটি বাহিনী হওয়ায় র্যাবের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত দরবারে। দরবারে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা, উন্নয়ন পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন র্যাবকে। বলেন, জঙ্গিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে মাদকের প্রসারও। জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সাফল্য, এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ, সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টিও খেয়াল রাখতে হবে। সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয়। পরে অনুষ্ঠান স্থল থেকে র্যাবের 10, 13 ও 14 নম্বর ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মা মেয়ে সহ নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন অন্তত 25 জন।
মাইক্রোবাস চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে এখন। ওদেরকে থানা থেকে আমি অ্যাম্বুলেন্সে করে ফাঁসাই দিছি আর ওনারা খুঁজতে আইছে এখানে। এভাবেই ছোট 2 বছরের ভাগ্নিসহ পরিবারের 3 সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু তাহের। বুধবার কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে মা, নানি ও ছোট শিশুর প্রাণ। তবে এ দুর্ঘটনায় পিতা জিসান গুরুতর আহত হলেও বেঁচে গেছে যমজ শিশু 2 বোনের মধ্যে একজন সাদিয়া। স্থানীয় একজন মহিলা শিশুটিকে উদ্ধার করে নিজের কাছে রেখেছেন। বোনটাও মারা গেছে, নানিও মারা গেছে, ওর মা মারা গেছে, শুধু বাপটা বাঁচি আছে, বাপের কুলে ছিল মনে হয়, এই জন্য বাচ্চাটাও বাঁচি গেছে। রিল্যাক্স গাড়িটা ওনার পজিশন ছিল, ড্রাইভারের চোখে ঘুম ছিল, নতবা অ্যাবনর্মাল ছিল, নতবা অবস্থানতা ছিল। সম্পূর্ণ আমার দৃষ্টিতে ওই মুহূর্তে মানে হাইসের দোষটা আমি দেখতে পাচ্ছি। মাইক্রো চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া নিহতদের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। আলমঘাট থেকে উঠেছে এবং বলেছে যে ড্রাইভার বেপরোয়াভাবে গাড়িটা চালাইতেছিল, তার 2-3 বার তারা সতর্ক করে দিয়েছে। যখন সে বেপরোয়াভাবে চলাচ্ছিল তারা বারবার নিষেধ করার পরে অমান্য করে গাড়ি চালাচ্ছিল, এর মধ্যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। এলাকার সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মাইক্রো চালকদের স্পিড তোলার যে প্রবণতা তা রোধ করা না গেলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। এসি বলেন, নন এসি বলেন, যে কোনো বাস ট্রাক বলেন, সবগুলোর আগে ওভারটেক করে মানে আগে যেতে চাই, এই কারণে দুর্ঘটনাটা হয়েছে। যাত্রীর কথা শুনে না, মানে ওরা সবসময় ওভারটেক করতে চায় আর কি। দুর্ঘটনার পর রিল্যাক্স পরিবহনের গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে। নানা ব্যবস্থা গ্রহণ করার পরও সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিযোগিতাপূর্ণভাবে গাড়ি চালানোর মানসিকতা ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা না গেলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব নয় বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের চন্দ্রপাড়ার মাহফিল শেষে সকালে মুসল্লিরা মাদারীপুর সদরের ভাঙা ব্রিজ এলাকায় যাচ্ছিল। পথে কলাবাড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের 7 যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে অর্ধশত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও উপাচার্যের বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করা হয়। এদিকে প্রশাসনের নির্দেশে কিছু ছাত্রী হল ছাড়লেও বেশিরভাগ শিক্ষার্থী এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। উপাচার্যের কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলন করে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। তারা আমাদের আমাদের দাবিতে কোনো কর্ণপাতি করেন নাই এবং কোনো প্রতিনিধি আমাদের জন্য পাঠান নাই। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। পরে সেখান থেকে মিছিল নিয়ে আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান নেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। আমরা ভার্সিটিতে পড়তে আসি পিতামাতাকে গালি শোনার জন্য না। হল যদি বন্ধ করা হয় তাহলে এই আন্দোলন স্থগিত হয়ে যাবে, কিন্তু আমরা এটা কখনোই স্থগিত হতে দেব না। আমরা হল ছাড়তে চাচ্ছি না, আমরা ছাড়বো না। তবে কিছু ছাত্রী দুপুরের পর থেকে হল ছেড়ে গেছেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ জানালে শিক্ষার্থীদের কটূক্তি করেন উপাচার্য অধ্যাপক ডক্টর SM ইনামুল হক। এর প্রতিবাদে 27শে মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, বরিশাল। দর্শক, আগে জানিয়েছি রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক রোডের FR টাওয়ারে ভয়াবহ আগুনে এ পর্যন্ত 19 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। এখনকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ।
মামুন, আপনি জানেন যে বনানীতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং এখনো তাদের উদ্ধার তৎপরতা চলছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদের সাথে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন তাদের যে উদ্ধার তৎপরতা রয়েছে সেটি আগামীকাল সকাল 10টা পর্যন্ত চলবে এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে ফিনাইল বোর্ড থাকার কারণে কিন্তু এই অগ্নিকাণ্ডটি দ্রুত ছড়িয়েছে বলে তিনি জানিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন যেহেতু অনেক বড় ভবন এটি, প্রত্যেকটি ফ্লোর তাদেরকে সার্চিং করতে হবে, সে কারণে কিছুটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে তারা বলছেন কালকে সকাল 10টা পর্যন্ত তারা তাদের উদ্ধার তৎপরতা পরিচালনা করবে। একটু জানিয়ে রাখতে চাই, আমাদের কাছে সর্বশেষ হিসাবে 19টি মরদেহ ছিল। এই মুহূর্তে যদি একটু বলে রাখতে চাই, মাত্র 1 মিনিট আগে সেনাবাহিনীর সদস্যরা আরো 6টি মরদেহ এই ভবন থেকে উদ্ধার করেছে, অর্থাৎ এখন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25টিতে। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে মরদেহগুলো তারা এখন নামিয়েছে সবগুলি মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং নিহতের যারা স্বজন রয়েছে তাদেরকে সেখান থেকেই সেগুলো বুঝিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত পুরো ভবনটি পুরোপুরি সার্চিং না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই উদ্ধার তৎপরতা চলবে এবং সেক্ষেত্রে তারা বলেছে যে আজকে সারা রাত তারা কাজ করে যাবেন, আগামীকাল সকাল 10টা পর্যন্ত তাদের এই উদ্ধার তৎপরতা চলবে। ইতিমধ্যে তারা আমাদেরকে জানিয়েছে যে ভবনটি রয়েছে সেই ভবনটির বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়ার কারণে ভিতরে আলো না থাকার কারণে তারা কিন্তু জেনারেটরের মাধ্যমে সেখানে আলোর ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকটি ফ্লোরে তারা তাদের সদস্যদের পাঠাচ্ছেন এবং সার্চিং করছেন। তারা বলছেন যে কয়টি রুম রয়েছে প্রত্যেকটি জায়গায় তারা চেক করে দেখছেন কোথাও কেউ আছে কিনা, আটকা পড়ে আছে কিনা তারা দেখছেন এবং তারা বলছেন যে প্রত্যেকটি ফ্লোর তারা দেখবেন। এছাড়া একটু বলে রাখি যে নিরাপত্তার দায়িত্বে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন, ডিএমপি কমিশনার এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা এখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে, তাদের সাথে রয়েছে ফায়ার সার্ভিস এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা সম্মিলিতভাবে যে ঘটনাটি ঘটেছে এর পরবর্তী যে উদ্ধার তৎপরতা সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পেয়েছি নৌবাহিনীর সদস্যরা রয়েছেন বিমান বাহিনীর সদস্যরা, অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে ঘটনাটি ঘটে গেছে সেটির উদ্ধার তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন। তো এখান থেকে আসলে মামুন আমার কাছে সর্বশেষ তথ্যটি ছিল যে ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছে যে দুপুর 1টায় তারা প্রথম খবর পেয়ে এখানে অভিযান শুরু করে এবং প্রথমে তারা অগ্নি নির্বাপন করে এবং পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। তাদের এই উদ্ধার অভিযানটি এখনো চলছে এবং সর্বশেষ আমাদের কাছে তথ্য মতে এ পর্যন্ত 25 জনের মরদেহ এই ভবনটি থেকে বের করা হয়েছে এবং যেটি জানিয়েছে যে আগামীকাল সকাল 10টা পর্যন্ত ফায়ার সার্ভিসের এই উদ্ধার তৎপরতা চলছে। মামুন। দর্শক, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে। আসন্ন বোরো মৌসুমে 12.5 লাখ টন চাল ও 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে 26 টাকা কেজি দরে 1.5 লাখ টন ধান ক্রয় করা হবে, যা থেকে 1 লাখ টন চাল উৎপাদন হবে। আগামী 25 এপ্রিল থেকে শুরু হয়ে এই সংগ্রহ অভিযান আগস্ট পর্যন্ত চলবে বলে জানান মন্ত্রী। 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাউল, 1.5 লাখ মেট্রিক টন আতো, 1.5 লাখ মেট্রিক টন ধান আমরা প্রকিউরমেন্ট করব এবং 50,000 মেট্রিক টন আমরা গম প্রকিউরমেন্ট করব। চাউলের সংগ্রহ মূল্য 36 টাকা প্রতি কেজি এবং ধানের 26 টাকা, আতপ চাউল 35 টাকা কেজি, গম হলো 28 টাকা প্রতি কেজি। 25 এপ্রিল আমরা সংগ্রহ শুরু করব, আগস্ট মাস পর্যন্ত আমাদের চলবে। ধান আমরা সরাসরি পারচেস করব, তাতে বাজারের একটা অবশ্যই কৃষকদের একটা ইফেক্ট পড়বে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আগামী 2019-20 বাজেট ব্যবসায়ী বান্ধব হবে বলেও জানান মন্ত্রী। গতকালকে আমরা মিটিং করেছি বড় ব্যবসায়ী এবং সমস্ত কনসার্ন পিপলকে নিয়ে। দেশে যে স্টক আছে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারা কথাও দিয়েছে যে না, কোনো অবস্থাতেই বাজার বাড়বে না, যা মূল্য আছে তার তাই থাকবে। যথেষ্ট পরিমাণ যে 5-6টা আইটেম আছে সেটা আমাদের কাছে আছে। আমরা চাই যে যেন বাজেটটা এমন হয় যাতে করে সবার জন্য অ্যাকসেপ্টেবল হয়, ব্যবসায়ী মহল থেকে শুরু করে। আমরা চাই যে রেভিনিউ দরকার দেশের উন্নয়নের জন্য, সেটা লক্ষ্য রাখতে হবে। এর জন্য আরও বিস্তৃত করতে হবে জালটা, যাতে করে আরও বেশি লোক ট্যাক্সে আসে, কিন্তু যারা দেয় তাদের উপরে যেন চাপ না পড়ে। আগেই জানিয়েছি, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে এ পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ।
শিরিন, আমি এর আগেও বলেছি এক ভয়াবহ মানবিক বিপর্যয়। এখন থেকে 20 থেকে 25 মিনিট আগে যখন আপনার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম, ঠিক তখন আমি বলেছিলাম যে মৃতের সংখ্যা বা মরদেহ উদ্ধার করা যে মৃতের সংখ্যা বা লাশের সংখ্যা 19। ঠিক এই মুহূর্তে সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে 25-এ, এবং এই সংখ্যা শেষ পর্যন্ত কততে গিয়ে ঠেকে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। এর কারণ ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, আরও যারা রয়েছেন উদ্ধার কাজে, তারা কিন্তু এখন পর্যন্ত ভবনের কত তলা পর্যন্ত পৌঁছতে পেরেছেন সেটি এখন আমরা জানি না। আমরা উদ্ধার তৎপরতা যারা চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সব ধরনের তৎপরতা চালাচ্ছেন। এই মুহূর্তে অগ্নি নির্বাপনের কাজ শেষ হয়েছে আরও আগেই, কিন্তু ঠিক এই মুহূর্তে চলছে যে অগ্নি নির্বাপনের পরে যে উদ্ধার তৎপরতা থাকে সেই কাজটি করছেন, এবং এখানে সব ধরনের তৎপরতা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে এই মানবিক বিপর্যয় যাতে শক্ত হাতে বা সঠিকভাবে এই বিপর্যয় থেকে সামলে ওঠা যায়। তবে আমরা যদি একটু এই নতুন ঢাকার যদি এই অবকাঠামোগত বিষয়টি যদি একটু বলি, তবে বলতে হবে যে এখানে আমরা যেমন পুরান ঢাকার চুরিহাট্টার ক্ষেত্রে যে বিষয়টি আমরা বারবার বলেছিলাম যে সেখানকার যে অব্যবস্থাপনা, অবকাঠামোগত, একই সঙ্গে হচ্ছে মানুষজনের যে অপরিকল্পিত যে নগরায়নের যে বিষয়টি, আবাসিক ভবনের মধ্যে যে আমরা বাণিজ্যিক ভবন দেখতে পেয়েছিলাম সেখানে যেমন আমরা গাফলতি দেখতে পেয়েছি, ঠিক এই নতুন ঢাকার ক্ষেত্রে আমরা বড় ধরনের গাফলতি দেখতে পাচ্ছি। 22 তলা একটি ভবন, যে ভবনটির ছাদটুকু কিন্তু মুক্ত নেই, সেই ছাদের উপরে আমরা দেখতে পেয়েছি যে টিনের চালা রয়েছে, অর্থাৎ সেই ছাদটি কিন্তু তারা খালি রাখেননি, সেই ছাদটিও তারা দখল করেছেন। ছাদেও কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সঠিকভাবে যে ছাদ থেকে তারা উদ্ধারের তৎপরতা বা ছাদে গিয়ে আশ্রয় নেবেন সেই ব্যবস্থা কিন্তু তাদের ছিল না। একই সঙ্গে আমি বারবার বলছি একটি কথা, সেটি হচ্ছে একটি ভবনের যখন 8, 9, 10 বা কোনো একটি তলাতে আগুন লাগবে, কিন্তু সেই আগুন লাগার পরে যে উপরের যে তলাগুলো রয়েছে, এই ভবনটি তো 22 তলা, অর্থাৎ উপরে আরও যে তলাগুলো রয়েছে সেই তলাগুলোর মানুষকেও কিন্তু মারা যেতে হয়েছে, নির্মম মৃত্যুর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এটিকে কিন্তু শুধু একটি অগ্নিকাণ্ড বলা যাবে না, এটি একটি হত্যাকাণ্ড এখানকার সাধারণ মানুষ বলছেন। কারণ আমি নিজেও দেখেছি যে এই ভবনের অনেকেই উপরের তলাগুলোতে তারা জানালার কাচ ভেঙে তারা অপেক্ষা করছিলেন কখন তাদেরকে উদ্ধার করা হবে, তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি অনেককেই। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা বা উদ্ধার কর্মীরা অনেককে উদ্ধার করতে তৎপর সক্ষম হয়েছেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু তাদের কাছে পৌঁছানো সক্ষম হয়নি, তার আগেই হয়তো অক্সিজেনের অভাবে তাদের নির্মম মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। যাই হোক, উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধার তৎপরতা হয়তো আজ সারা রাতই লাগবে এই উদ্ধার তৎপরতা শেষ করতে। শিরিন, এই ছিল আমার কাছে এখানকার আগুন পরবর্তী যে উদ্ধার তৎপরতা তার সবশেষ খবর। বনানীর এফআর টাওয়ারের সবশেষ খবর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পর সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার 5 পলাতক যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু আঞ্চলিক অপরাধীদের বিচার বা পলাতক আসামির সংখ্যারাধিক্যের কারণে গুরুত্ব হারাচ্ছে ট্রাইব্যুনালটি। যদিও প্রসিকিউটরদের দাবি আগের তুলনায় মামলার চাপ বেড়েছে। তদন্ত সংস্থার সমন্বয়কও বলছেন সামাজিক অবস্থানের কারণে আসামির গুরুত্ব কম হলেও অপরাধের ব্যাপকতা বেশি এই আসামিদের। ২৬শে মার্চ ৯ বছর পার করল মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বছরে ৩৬টি মামলার বিচার শেষ হয়েছে। মৃত্যুদণ্ডের রায় হয়েছে ৫৮ জনের, কার্যকর হয়েছে শীর্ষ ৬ জনের ফাঁসির দণ্ড। একসময় প্রতিদিনই গণমাধ্যমের শিরোনাম হতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। বিচার প্রার্থী গণমাধ্যম কর্মীরা ভিড় করতেন এই ট্রাইব্যুনালে, কিন্তু এখন রায় ছাড়া কেউই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণে আসেন না। তাহলে কি এই ট্রাইব্যুনালের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে? আগ্রহ মোটেই কমেনি এবং আগ্রহের জায়গাগুলোতেও কমতি নেই। যদিও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে সামাজিক বিবেচনায় নয়, অপরাধীদের বিচারের আওতায় আনায় তাদের কাজ। নিয়মিত ট্রাইব্যুনাল কাভার করা একজন সাংবাদিক বলছেন অপরাধীর সামাজিক অবস্থানই ট্রাইব্যুনাল নিয়ে অনাগ্রহের অন্যতম কারণ। যে সমস্ত যুদ্ধাপরাধী ছিলেন যাদের বিচার এই ট্রাইব্যুনালে হয়েছে, সেই বিচারগুলো ট্রাইব্যুনাল থেকে শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু সব মানুষের আগ্রহ ট্রাইব্যুনাল থেকে সরে গেছে। যেইখানকার বিচারগুলো হচ্ছে যে এলাকার, সেখানে তারা কতটা প্রভাবশালী সেটা কিন্তু গুরুত্বের বিবেচনার বিষয় রাখে। মনোযোগ কমে গেছে মনে হয়তো আমরা মনে করি যে আচ্ছা এটা চলতে থাক, মেইনগুলো তো হয়েই গেছে, এটা মনে করে আর কি। কিন্তু আমাদের আইনে মেইন বলে কোনো কথা নাই। এদিকে মুক্তিযুদ্ধের সময় ৮ জনকে হত্যা ও 1 জনকে ধর্ষণের অপরাধে নেত্রকোনার পলাতক 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 5 জন আসামির বিরুদ্ধে মাননীয় আদালত জাজমেন্ট প্রদান করেছেন। 7টি চার্জের মধ্যে
5টি চার্জে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এ নিয়ে পলাতক আসামির সংখ্যা দাঁড়ালো 141 জনে। অপরাধগুলি করেছিলেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিভীষিকা, আকুতি, মৃত্যু এ যেন এক ভয়ঙ্করের মুখোমুখি হওয়া। বেঁচে ফেরার আকুতি জানাতে জানাতে মৃত্যুর কোলে ঢলে পড়া। মর্মন্তুদ আর্তনাদে ভারী হতে হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছ থেকে চিরবিদায় নেয়া। বনানীর এফআর টাওয়ারে আগুন থেকে বেঁচে ফেরা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে এই ভয়াবহতা। আমি যদি নিচের দিকে আসার চেষ্টা করতাম তাহলে হয়তো আমি নিচের দিকে আসা আমার পর সম্ভব হতো না। আমি 14 তলার থেকে সিঁড়ি বেয়ে ছাদের থেকে পাশে আউয়াল সেন্টার ছাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। আমার সাথে 3 জন লোক বেশ মোটা ব্যাটিম্যান, তারা কিন্তু ক্রস করতে পারে নাই এবং তাদের ভাগ্যে যে কি আছে এটা গড নোজ বেটার। 3-4 জনকে জাস্ট লাভ দিতে দেখছি। একটা পিঙ্ক কালার শার্ট পরা ভাইয়া ছিল, ওই ভাইয়ের তো নিচে জাস্ট পড়ে শরীরের অবস্থা খুবই খারাপ। আমার ফ্রেন্ডরা গেছিল, ওদের হাত পা পুরো রক্তে মেখে। আমার কয়েকটা ফ্রেন্ড অলরেডি মাথা কেটে গেছে, কাজ পড়ে ওরা নিচে সেলাই করতেছে ডাক্তারের কাছে। কি করতেছে মানে ফার্স্টে নিয়ে আসছে সিস্টেম নষ্ট, মানে যতটুকু টাইমে ওরা চাইছে মানে বারবার পানি শেষ হয়ে যাচ্ছে, বারবার পানি শেষ হয়ে যাচ্ছে। আমার ওয়াইফের বড় বোনের ছেলে বললো যে 13 তলায় ছিল, ওখান থেকে যখন ফায়ার স্টার্ট হয়েছে তখন সে 15 তলা চলে গেছে। 15 তলা থেকে ওই ফায়ার ব্রিগেডের ক্রেনে সে নামতে পারছে। এই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে 24 তলার উপরে ছাদের উপরে গেছি। যাওয়ার পরে ওই বিল্ডিং টপকায় ছাদের উপরে দিয়ে ওই বিল্ডিংয়ে গেছি, যে বিল্ডিংয়ে আগুন ধরছে সেই বিল্ডিংয়ে যায় একটা ভদ্রলোককে উদ্ধার করা হয়েছে এবং তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা 4-5 জন উঠছি, উপরে উঠার পরে একদম ছাদে গেছি, 22 তলার ছাদে উঠা দেখতে পারলাম এখানে 10-15 জন লোক আছে। ওই পাশে যে এফআর টাওয়ারে আগুন লেগেছে ওইটার ছাদে একজন লোককে উদ্ধার করে নিয়ে আসছে। তো হেলিকপ্টার আমরা বারবার সিগন্যাল দিছি, হেলিকপ্টার তো উদ্ধার করে নাই। পরে আমরা একটা ছোট সিঁড়ি দিয়ে এ পাশের ছাদে নিয়ে আসছি, আনার পরে সিঁড়িটা নামাই দিছি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। রোমহর্ষক চেষ্টায় প্রাণ বাঁচল শত শত মানুষের। পুড়ে যাওয়া ভবনের প্রতিটি তলায় চলছে তল্লাশি, কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম, দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময় পর্যবেক্ষণের তাগিদ। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 8। মাদারীপুরে বাস খাদে পড়ে আরো 7 জনের মৃত্যু, আহত অর্ধশত। এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।